প্রথম জীবনে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের ডাইরেক্টর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি র্যাবের এডিজি অফিস হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসিতে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে কালচার শুরু হয়েছিল 2009 সালের পর থেকে, সেই গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থার প্রাপ্ত তথ্য মতে, গুম কমিশনের প্রাপ্ত তথ্য মতে, বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার, তিনি হচ্ছেন আসামি জিয়াউল হাসান, যিনি এককভাবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 500-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যাকাণ্ডের তথ্য ইতিমধ্যেই তদন্ত সংস্থার কাছে আছে। আরও তার বিরুদ্ধে নানান প্রমাণ প্রতিনিয়ত আসছে, যেটার ব্যাপারে তদন্ত চলমান আছে। আজকে আমরা তিনটি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছি। এই তিনটি অভিযোগের মধ্যে 100-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের লাশকে পেট ফেরে নাড়ি ভুড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। আমরা এখানে মূলত তিনটি অভিযোগের বিচার প্রার্থনা করেছি। বাকিগুলোর ব্যাপারে বলেছি যে সেগুলোর ব্যাপারে এত বিস্তৃত তথ্য যে সেগুলোর তদন্ত এখনও শেষ হয়নি বলে আমরা সেই ব্যাপারগুলোতে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করার ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রস্তুতি নিচ্ছেন। প্রথম চার্জটা হচ্ছে গাজীপুর থেকে র্যাব অফিস থেকে 5 জন ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে র্যাব অফিস থেকে টঙ্গীর দিকে যাত্রা করে রাতের বেলায়, তারপর টঙ্গীর থেকে ডান দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তায় গিয়ে বিভিন্ন জায়গায় থেমে রাতের আধারে থেমে যেখানে একটা নদী বা খাল পাওয়া গেছে সেখানে থেমে একজন করে ভিকটিমকে চোখ হাত পা বেঁধে নামিয়ে তাদের মাথায় গুলি করে তাদের লাশকে ড্রেনের মধ্যে বা নদীতে ফেলে দিয়ে আসা হতো। এইভাবে তারা হত্যা করতে ভৈরব ব্রিজ পর্যন্ত গিয়েছে এবং তারপরে রাত শেষ হলে আবার ঢাকায় ফেরত এসেছে। এই অভিযানে মোট 3 জনের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি। বাকিগুলোর ব্যাপারে আমরা জানতে পেরেছি, কিন্তু সেগুলোর আইডেন্টিফিকেশন পরিপূর্ণভাবে সম্পন্ন না হয় সেগুলোর ব্যাপারে আমরা বলিনি। যে 3 জনের লাশকে পাওয়া গিয়েছে, যেগুলোর ব্যাপারে তথ্য প্রমাণ অকাট্যভাবে পাওয়া গিয়েছে, তার জিয়াউল হাসানের ইনভলভমেন্টের তথ্যগুলো অকাট্যভাবে পাওয়া গিয়েছে, এই একটা চার্জ হিসেবে প্রথমে তার বিরুদ্ধে আমরা দাখিল করেছি। দ্বিতীয় যেটা হয়েছে, ঢাকা থেকে এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী মানুষকে গুম করে ঢাকা থেকে তাদের বিভিন্ন মাইক্রোবাসে করে, বিভিন্ন গাড়িতে করে, জিপে করে, ডাবল ডেকারে করে চোখ হাত পা বেঁধে বরগুনার চরদুয়ানি নামক একটা ঘাট আছে, সেই ঘাটে নিয়ে যাওয়া হতো। সেখান থেকে রাতের বেলায় ওই বাজারে, চরদুয়ানি ঘাটের যে বাজার, সেই বাজারে আশেপাশের লোকদেরকে, দোকানদারদেরকে রাত 9টার মধ্যে দোকান বন্ধ করে চলে যেতে বলা হতো, বাতি নিভিয়ে ফেলতে বলা হতো এবং এই এলাকায় একটা ভীতির পরিবেশ তৈরি করা হতো এবং তারা অপারেশনে যাবে এটা সব মানুষ জানতো সেখানে। এরপরে এই ভিকটিমদেরকে বিভিন্ন গাড়ির থেকে চোখ হাত পা বাঁধা অবস্থায় নামানো হতো। তারপরে সেখানে ট্রলারে করে, মাছ ধরা ট্রলার আপনারা জানেন বরগুনা সুন্দরবন অঞ্চলে সমুদ্রের জেলেরা যে সমস্ত ট্রলার ব্যবহার করে, এই ট্রলারে করে বিভিন্ন সময় তাদেরকে গভীর চরদুয়ানি যে ঘাটটা সেটা একটা খালের পাড়ে, সেই খাল থেকে ট্রলার প্রথমে বের হয়ে যেত বলেশ্বর নদী থেকে সেটা আবার ড্রাইভ করে নিয়ে যাওয়া হতো সুন্দরবনের দিকে, বঙ্গোপসাগরের দিকে। সাগরের মোহনায় গিয়ে এই অসহায় ভিকটিমদেরকে এক এক করে ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে, মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিরে দেওয়া হতো। চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা, ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হতো যাতে এটা লাশগুলো কখনো ভেসে না ওঠে। এভাবে এখানে 50 জনকে হত্যার ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি। বাকি আরও 3 শতাধিক মানুষের এই একই পদ্ধতিতে একই জায়গার থেকে যে হত্যা করা হয়েছে সেগুলোর ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে, কিন্তু বাকি সাক্ষ্য প্রমাণগুলো সংগ্রহ বা সেগুলোকে ফর্মালাইজ করার কাজটি চলমান আছে। তৃতীয়ত, কয়েকটি অপারেশন করেছিলেন বনদস্যুদের দমনের নামে। একটা অপারেশন নিশানখালী, অপারেশন কটকা, অপারেশন মরাভোলা। এই 3টি অপারেশনে ভিন্ন ভিন্ন সময়ে তারা সাংবাদিককে নিয়ে গেছে, হেলিকপ্টার নিয়ে গেছে দেখানোর জন্য যে আমরা অপারেশন চালিয়ে সুন্দরবনে বনদস্যু হত্যা করছি। কিন্তু এই অপারেশনগুলোর আড়ালে তারা বিভিন্ন সময়ে গুম করে রাখা মানুষদেরকে সাথে নিয়ে যেত। 2 জন বনদস্যু থাকতো, 8 জন হয়তো এরকম মানুষ যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হতো ট্রলার করে। সাগরের মোহনার কাছে গিয়ে
এই হতভাগ্য মানুষগুলোকে একই পদ্ধতিতে মাথায় বালিশ ঠেকিয়ে বুকে বালিশ ঠেকিয়ে গুলি করে হত্যা করার পরে পেট ফেলে দিয়ে সিমেন্টের ব্লক ইট বেঁধে দিয়ে এদেরকে লাশগুলো ফেলে দেওয়া হতো, এগুলো কোনো ট্রেস পাওয়া যেত না। কিন্তু যে দু একজন বনদস্যুকে নেওয়া হতো সেগুলোকে সুন্দরবনে নিয়ে আগে থেকেই সাজিয়ে রাখা হতো মঞ্চ, একটা মাচা বানিয়ে রাখা হতো, সেখানে হাঁড়ি পাতিল রাখা হতো, চাল ডাল রাখা হতো বোঝানোর জন্য যে জলদস্যুরা এখানে বসে বসে রান্নাবান্না করে খেয়েছে। এরপরে সেই জায়গায় আগের থেকে ধরে রাখা মানুষদেরকে গুলি করে হত্যা করতো এবং ইনডিসক্রিমিনেটলি ফায়ারিং করে একটা পরিবেশ তৈরি করতো যে এখানে ব্যাপক ক্রস ফায়ার চলছে। গোলাগুলি থেমে যাওয়ার পরে তাদের সেই নিয়ে যাওয়া সাংবাদিকদের বনের ভিতরে নিয়ে গিয়ে দেখানো হতো যে এইখানে অনেক মানুষ বনদস্যুরা তারা পড়ে আছে এবং তার পাশে কিছু অস্ত্র পড়ে আছে। এইভাবে নাটক করে মানুষকে যে হত্যা করা হয়েছে, সেই 3টি অপারেশনের মধ্যে যে লোকদেরকে হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি। আমরা যেটা বলার চেষ্টা করেছি যে গুম খুনের যে কালচার শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে, সেটা সরাসরি শেখ হাসিনার নির্দেশে পরবর্তীতে এবং সেই কমান্ডটা আসতো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকের মাধ্যমে। এগুলো আমাদের স্পষ্টভাবে তদন্ত রিপোর্টে সাক্ষ্য প্রমাণে আমরা এগুলো পেয়েছি। কিন্তু এই সব কিছুর বাস্তবায়নের মাস্টার মাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল হাসান, যে তার যে নিষ্ঠুরতা, তার যে হত্যাকাণ্ডের ধরন এবং হত্যাকাণ্ডের যে পরিমাণ, এটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয়। বাংলাদেশের এই একটা এরকম বিভৎস নারকীয় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে তার যে এক্সপার্টিস, সেই জন্য জিয়াউল হাসানকে আলাদাভাবে একক আসামি হিসাবে তার বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আজকে আদালতে আমরা এই ফর্মাল চার্জ উপস্থাপন করেছি। ট্রাইব্যুনাল ফর্মাল চার্জ আমাদের বক্তব্য শোনার পরে ফর্মাল চার্জ দেখে আসামির বিরুদ্ধে অভিযোগ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন। আগামী 21 তারিখ আসামিকে সশরীরে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন। ওনাকে হাজির করার পরবর্তীতে আমাদের বিচারের যে আনুষ্ঠানিক যাত্রা সেটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু আপনি ওই যে সাজিদুল হক সুমন, তারপরে ইলিয়াস আলী, তারপরে সালাউদ্দিন আহমেদ, চৌধুরী আলমের গুমের সাথেও তার সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, এটা একটু বলে দিন। আমরা বলেছি যে আরও 300 থেকে 500 মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে, যেগুলোকে সাবস্টেনশিয়েট করার কাজটা চলছে। এর মধ্যে বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমন সহ 8 জন, এই 8 জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল হাসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। তারপরে শিবিরের নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, এরপরে চৌধুরী আলম, এই জাতীয় যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা আছে, প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল হাসান। সেই তথ্যটি আমরা পেয়েছি। এই ব্যাপারে সাবস্টেনশিয়েট করার জন্য আমরা কাজ করছি। বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল হাসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। এই তথ্যগুলো আমরা পেয়েছি, কিন্তু এত বিস্তৃত এভিডেন্স হওয়ার কারণে আমরা বিচারের স্বার্থে এগুলোকে আলাদা করেছি, যাতে করে আরও সুষ্ঠুভাবে সাক্ষীগুলো উপস্থাপন করা যায়, বিচারটাকে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। সেজন্য আপাতত আমরা শতাধিক মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে চার্জ দাখিল করেছি। বাকি আরও 5 শতাধিক হত্যাকাণ্ডের বিষয়গুলো তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে। এগুলোকে ফর্মুলেট করে আলাদাভাবে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। সেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব, চৌধুরী আলম, ইলিয়াস আলী, হাফেজ জাকির, গোলাম কিবরিয়া মিহিন সহ আরও যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাপারেও বিস্তারিত তথ্য তখন আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। কতজনকে গুমের কথা বলছেন? আজকে আমরা যে সেখানে 300 থেকে 500 মানুষের তথ্য আমরা পেয়েছি। শতাধিক 100 জনের বেশি। আমরা শুধুমাত্র গুমপূর্বক যাদের হত্যা করা হয়েছে সেগুলোকেই এখানে ধরেছি। সেই হিসাবে 100-র বেশি সংখ্যক মানুষকে গুমপূর্বক হত্যা করা হয়েছে, সেগুলো নিয়ে আসছি। হাফেজ জাকিরের কথা বলছিলেন, তার সাথে পরবর্তীতে কি ঘটেছে এই বিষয়ে? হাফেজ জাকিরকে হত্যা করা হয়েছে এটা আমরা জানতে পেরেছি। বিস্তারিত যখন তদন্ত রিপোর্ট দাখিল হবে তখন আমরা আরও ডিটেইল আপনাদের জানাতে পারবো। আচ্ছা, গণমাধ্যমের একটা কথা বলছিলেন আপনি, যে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে যাওয়া হতো, কিন্তু তাদেরকে এটা একটু ব্যাখ্যাটা আমরা জানতে চাই। যেটা আপনাদেরকে বলেছি যে সুন্দরবনের 3টা অপারেশনের ক্ষেত্রে জিয়াউল হাসান তার এই হত্যাকাণ্ডকে এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টায় তার অনুগত পরিচিত সাংবাদিকদেরকে তার সফর সঙ্গী করে সুন্দরবনে নিয়ে যেত, যে আমরা বনদস্যু অপারেশন করে হত্যা করছি, এবং এই সাংবাদিকদেরকে পাশের কোনো ট্রলারে রাখা হতো। ভেতরে লোকদেরকে হত্যা করার পরে লাশগুলো রেখে সেখানে সাজানো মঞ্চ তৈরি করার পরে তখন সাংবাদিকদেরকে সে ইনভাইট করতো যে আসেন দেখেন আমরা এখানে কিভাবে অপারেশন চালিয়ে বনদস্যুদের হত্যা করেছি। সাংবাদিকদেরকে যেখানে তারা নিয়ে যেত সেই জায়গাতেই সাংবাদিকরা ভিডিও করে দেখাতো যে লাশ পড়ে আছে, অস্ত্র পড়ে আছে, রান্না করার চাউল হাঁড়ি পাতিল পড়ে আছে, এগুলো দেখিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করতো যে এরা বনদস্যু ছিল। কিন্তু প্রকৃত তথ্য আমাদের তদন্ত সংস্থা যেটা পেয়েছে যে এদেরকে পূর্ব থেকেই গ্রেপ্তার করে রেখে
তাদেরকে ওখানে হত্যা করে তারপরে ফাঁকা আওয়াজ করে গুলি করে তারা ক্রস ফায়ারের পরিবেশ তৈরি করত এবং সাংবাদিকদের মাধ্যমে তথ্যচিত্র বানিয়ে প্রচার করতো যে বিশাল বীরত্বপূর্ণ কাজ তারা করেছে। এরকম 3টি অপারেশনের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রমাণাদি আমরা এই মামলার সাথে দাখিল করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। সেগুলো ট্রায়াল যখন হবে তখন দেখতে পাবেন। এগুলোর অকাট্য প্রমাণ আছে, সেগুলো ট্রায়াল, আমাদের ট্রায়ালের এই সমস্ত বিষয় আপনাদেরকে এই মুহূর্তে বলার পরিবেশ আসেনি, সময় আসেনি। আদালতে আমরা যখন উপস্থাপন করব তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা ভয়াবহ ছিল এবং সাক্ষ্য প্রমাণটা কতটা অকাট্য। আরেকটা জিনিস বলেছেন যে উনি উল্লেখযোগ্য কারা শতাধিক আজকে যেটা বুঝে নেই আপনার প্রশ্নটা। রাইট, হ্যাঁ, বাকি যারা তার সাথে ছিল তাদের ব্যাপারে ফর্মাল চার্জ আলাদাভাবে দাখিল হবে, তাদের ব্যাপারে ফর্মাল চার্জ আলাদাভাবে দাখিল হবে। বলেছেন জিয়াউল আহসান যে পদোন্নতি পেয়েছে কোনো নিয়ম কানুন না মেনে, তা আর্মিতে কি সেই সুযোগ আছে কি? দেখুন, এই নিয়ম ভঙ্গ করেই তাকে মেজর জেনারেল করা হয়েছে, মেজর থেকে। আর সেনাবাহিনীতে একটা প্রতিষ্ঠিত নিয়ম আছে যে যখনই কোনো হায়ার পোস্টে তাকে প্রমোট করা হয় তার পেশাগত জীবনের কিছু দক্ষতা দেখাতে হয়, কোনো ইউনিট কমান্ড করেছে কিনা, ব্রিগেড কমান্ড করেছে কিনা, কোনো ফরমেশন কমান্ডার সে ছিল কিনা, এগুলো সেনাবাহিনীতে প্রমোশনের ক্ষেত্রে বিবেচনা করা হয়। জিয়াউল হাসান একজন অসাধারণ এক্সেপশন যে তিনি মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন, এর মাঝখানে কোথাও কোনো কমান্ডিং পোস্টে তিনি ছিলেন না, কোনো ফরমেশন কমান্ডার ছিলেন না, ইউনিট কমান্ডার, ব্রিগেড কমান্ডার, এগুলো কমান্ডার তিনি ছিলেন না। অথচ তাকে প্রমোশন দেওয়া হয়েছে সেনাবাহিনীর বাইরে রেখেই, অর্থাৎ তিনি র্যাবে ছিলেন, কখনো এনটিএমসিতে ছিলেন, কখনো এনএসআইতে ছিলেন, এই সমস্ত জায়গায় থেকে তার প্রমোশন হয়েছে। স্বাভাবিকভাবে সেনাবাহিনীতে প্রমোশনগুলো হয়, সেনাবাহিনীর মাতৃ ইউনিটে তাদেরকে ফেরত পাঠানো হয়, বাহিনীতে গিয়ে তারা প্রমোশন প্রাপ্ত হন। অনলি এক্সেপশন জিয়াউল হাসান, যেটা তার এই খুন গুমে অসাধারণ দক্ষতার কারণে তদানীন্তন সরকার প্রধান শেখ হাসিনা তাকে পুরস্কৃত করার জন্য এইভাবে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতিটা তাকে দিয়েছিল। এগুলোর ব্যাপারে যখন ফর্মাল চার্জ দাখিল করব বিস্তারিত বলবো, যতটুকু বুঝার এখন বুঝে নেবেন, তাদেরকে পাওয়া যাবে কিনা আপনারা আন্দাজ করতে পারেন, কিন্তু বিস্তারিতটা আমরা তখন ফর্মাল চার্জ দাখিল হবে তখন বলবো। থ্যাংক ইউ।